এই ফোনটা ডেড অবস্থায় আছে, এটা কিভাবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে চেক কিভাবে করবেন, আপনি যতটুকু জানেন সঠিক পদ্ধতিতে ধাপে ধাপে সর্বোচ্চ চেষ্টা আপনাকে করতে হবে। কত ছিল এম্পিয়ার? 0.6 0.7 0.67 নিচ্ছে, মানে মোবাইলে কোনো শর্ট নাই। কি নাই? শর্ট নাই। আপনি মিটার দিয়ে মাপার আগে আপনি ধারণা পাওয়া যাবেন। যদি শর্ট থাকতো তাহলে 0.67 নিত না। এবারে 10টা ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। যদি ঠিকঠাক পাই তাহলে মনে করতে হবে পাওয়ার আইসি কি আছে, ভালো আছে। এখানে খাতায় বুঝতে তো হবে না, লাইনগুলো তো মোবাইলে বের করতে হবে। আমার হাতে যে মোবাইলটি আছে, মোবাইলটির ব্র্যান্ড হচ্ছে রেডমি, মডেল হচ্ছে রেডমি A3 আর এটি একটি দোকানদারের ফোন মানে ব্যাকসেল খোলা থাকবে, এটাই স্বাভাবিক। দোকানদারের ফোন মানে ব্যাকসেল খোলা, এবং উনি যতটুকু কাজ জানে, ঠিক আছে, মানে ওনার সর্বোচ্চ চেষ্টাটা এটার মধ্যে দেখা যাবে আর কি। দোকানদারের ফোন মানে ব্যাকসেল খোলা থাকবে এবং ওনার যে সর্বোচ্চ চেষ্টা এটার মধ্যে দেখা যাবে, মানে বিভিন্ন জায়গায় যে কাজ করার চেষ্টা করছে ওইটা আপনি দেখতে পারবেন আর কি। একটু সামনে আসো। ফোনটার সমস্যাটা হচ্ছে একদম ডেড অবস্থায়। দোকানদার যেহেতু নিয়ে আসছে, দোকানদার আমাকে যেটা বললো, ওয়াটার ড্যামেজ ফোন, মানে পানিতে পড়ার পর কাস্টমার নিয়ে আসছে হয়তো ওয়াশ করানোর জন্য, তারপর থেকে আর কি হয় নাই, চালু হয় নাই। নয়ন ভাই এদিকে গল্প বলতেছি না কাজ বোঝাচ্ছি? কাজ, একটু এদিকে মনোযোগ দিন। সমস্যা কি তাহলে? সমস্যাটা হয়েছে কিভাবে? ওয়াটার ড্যামেজ মানে পানিতে পড়ে। তো পানিতে পড়ার পর যে ওইটা ওয়াশ করতে অবশ্যই নিয়ে আসবে কাস্টমার। তো ওয়াশ করার পর এটা কি হয় নাই, চালু হয় নাই। তো চালু হয় নাই বিদায় হয়তো এতগুলা প্যানেল, নরমালি তো অনেকে প্যানেল খুলে ওয়াশ করে না, উপর দিয়ে একটু ওয়াশ করে কানেক্টর গুলা বা এই যে গ্যাপ যেগুলো থাকে। তো এটা হয়তো প্যানেল গুলা খোলার কারণ হচ্ছে পুরোটা মাদারবোর্ড একদম ওয়াশ করার জন্য খুলছে। তো প্যানেল যেহেতু যেগুলো খুলছে এগুলাতে তেমন কোনো ড্যামেজ হয় নাই। অনেকে আবার আছে প্যানেলও খুলতে পারে না। তো এটার যে প্যানেল গুলা খুলছে মোটামুটি সুন্দর করে খুলছে। এছাড়া কিছু কম্পোনেন্ট আমরা মিসিং পাচ্ছি, এগুলো হয়তো ক্যাপাসিটর হবে। সন্দেহভাজন হয়তো ময়লা ছিল, জমেছিল, এরা তো মিটার দিয়ে শর্ট মাপতে পারে না। তো এটা হচ্ছে আপনার এই কিছু কম্পোনেন্টও এখানে মিসিং আছে কিছু আইসির পাশে। তো যেগুলো মিসিং আছে এগুলো ক্যাপাসিটর হবে। আচ্ছা, আমরা বিস্তারিত সবকিছু এটা সম্বন্ধে জানবো। এই ফোনটা ডেড অবস্থায় আছে, এটা কিভাবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে চেক কিভাবে করবেন, ঠিক হবে নাকি না হবে এটা আমাদের জানা নাই। তবে আপনি সঠিক পদ্ধতিতে ধাপে ধাপে আগাইতে হবে। কি বলছে বুঝতে পারছেন? একটা সব ফোন কিন্তু আমরা ঠিক করতে পারি না। এরকম না যে আমি ভালো এই যে আপনাদেরকে কাজ শিখাই বিদায় যে আমি সব কাজ করবো এরকম না, বা সব কাজ আমি পারবো এরকম না, বা সব কাজ যে আমার দ্বারা হবে এরকম না। নিজেকে বড় মনে করা যাবে না। আপনি যতটুকু জানেন সঠিক পদ্ধতিতে ধাপে ধাপে সর্বোচ্চ চেষ্টা আপনাকে করতে হবে। কাজ হয় না না হয় এটা পরের বিষয়। কারণ আন্দাজে যে কাজ করবেন এরকম না, আন্দাজ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এটা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আমরা পরীক্ষা নিরীক্ষা করে মিটার দিয়ে মেপে তারপর হচ্ছে আমরা এটা সমাধান হয় কিনা দেখবো। তো প্রাথমিক পর্যায়ে একটা মোবাইল যখন আসবে, প্রথমে আপনাকে যেটা চেক করতে হবে, আমাদের যে 6 পোর্ট চার্জার আছে, ওই 6 পোর্ট চার্জে লাগিয়ে এম্পিয়ার কত দেখায় এটা দেখতে হবে। কি এম্পিয়ার? এই যে 6 পোর্ট চার্জার, একটু সামনে আসো। হ্যাঁ, এখানে যে কেবলটা নেওয়া হচ্ছে, এই কেবলটা হচ্ছে এখানে 2 নাম্বার থেকে। হ্যাঁ, এই যে 2 নাম্বার থেকে। তো আমি এই যে মোবাইলে লাগাচ্ছি, দেখাও। ব্যাটারি কানেকশন দিয়ে নিলাম, B2B যে কানেক্টর, এলসিডি কানেক্টর, এটা লাগাই নিলাম। এবার চার্জে লাগাচ্ছি, চার্জে লাগাইলাম। এবার যদি একটু 6 পোর্টে দেখাও, এখানে 2 নাম্বারে এম্পিয়ার নিচ্ছে 0.6 0.7। হ্যাঁ, আবার 0.6, মানে 0.67 এর মধ্যে কি করছে, উঠানামা করছে। 0.67, তো 0.67 সব ফোনে যে একই জায়গা থেকে হবে এরকম না। এটা 0.67 আপনার দেখা যায় যে ইএমএমসি এর পার্টিশন বা ইএমএমসি খারাপ থাকলেও 0.6 নেয়। র্যাম সমস্যা থাকলেও র্যাম রিলেটেড কোনো লাইন যদি মিসিং থাকে তাহলেও 0.6 নেয়। সিপিইউতে যে ভোল্টেজ গুলা যায় ওরকম কোনো ভোল্টেজের লাইন যদি মিসিং থাকে তাহলেও 0.6 নেয়। পাওয়ার আইসির আউটপুটে শর্ট থাকলেও মাঝে মধ্যে 0.6 নেয়, ঠিক আছে? 0.6টা চার্জিং আইসি রিলেটেড হবে না, ঠিক আছে? বা পাওয়ার আইসি রিলেটেড একদম কম হয়। বেশিরভাগই হয় সিপিইউ, র্যাম, রোম। হয়তো আইসি গুলো কারণে, অথবা আইসি গুলোর নিচের কোনো বল ডাইসোল্ড হওয়ার কারণে, অথবা কোনো আইসি গুলো চলতে যে ভোল্টেজ গুলো প্রয়োজন কোনো ভোল্টেজ মিসিং থাকলে আপনার হচ্ছে এই যে 0.67 নিতে পারে। আচ্ছা, এখানে যে 6 পোর্টে লাগাইলাম এটা তো একটা চেকিং মাত্র। আমরা চার্জে কি লাগাইছি ঠিক হয়ে যাবে এজন্য না। 6 পোর্ট চার্জে লাগাইলে কি মোবাইল ঠিক হয়ে যাবে না? এখানে কি ঘুমানোর জন্য বসছো? এদিকে তাকাইতে, এদিকে খেয়াল করে, এদিকে। তার মানে আমরা চার্জে লাগাইলাম কেন? একটা ধারণা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? ধারণা। চার্জে কিন্তু মোবাইল চালু হওয়ার জন্য লাগাই নাই।
ঠিক আছে। আচ্ছা, ধারণা নিলাম আমরা সিপিইউ র্যাম রোম রিলেটেড কোনো লাইন অথবা সিপিইউ র্যাম রোম রিলেটেড কোনো আইসির কারণে সমস্যাটা হচ্ছে, এটাই একটাই চেক। এই ধারণা নিয়ে কি কাজ শুরু করে দিবেন যে সিপিইউ উঠাই ফেলবেন এখন র্যাম ইএমএমসি? হ্যাঁ, আরো কিছু চেকিং আছে। মাত্র একটা চেকিং গেল। আমাদের ডেড ফোনের অনেকগুলো স্টেপ আছে, প্রায় প্রায় যদি বলি 20টার মতো। কয়টা? 20টা। মানে জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত প্রায় 20টার মতো স্টেপ আছে একটা ডেড ফোন চেকিং এর যে জায়গাগুলো। এর মধ্যে থেকে আমরা আজকে কিছু স্টেপ আমরা ফলো করব, বিশেষ করে ভোল্টেজ লাইনগুলোর স্টেপগুলো। আচ্ছা, প্রথম স্টেপ দিলাম কি 6 ফুট চার্জে লাগাইলাম নাকি। দ্বিতীয় স্টেপ হচ্ছে ব্যাটারির ভোল্টেজ চেক দেওয়া। কি দিবেন? ব্যাটারিতে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। যেহেতু 0.67 নিচ্ছে, মনে হচ্ছে যে কি আছে ব্যাটারিতে চার্জ বা ভোল্টেজ আছে, কারণ ভোল্টেজ না থাকলে এত এম্পিয়ার নেয় না। ব্যাটারির কারণে দেখা যায় যে আপনার 0.3 বা 0.4 এম্পিয়ার নেয়। তো আমরা একটু চেক দিই মিটার দিয়ে, শিওর হয়ে নেই। মিটারটা ডিসি মোডে নিয়ে নিচ্ছি, ডিসি 20 ভোল্ট। তারপরে ইয়াতে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। ঠিক আছে, ক্লিয়ার করে দেই। ব্যাটারি কানেক্টর এই যে পজিটিভ সাইড অথবা নেগেটিভ সাইড, অথবা পজিটিভ সাইড নেগেটিভ সাইড, বা এখানে এখানে আপনার হচ্ছে লেখা থাকে কোনটা পজিটিভ নেগেটিভ লেখা থাকে। হ্যাঁ, এই যে প্লাস এটা, আর এখানে এই যে মাইনাস চিহ্ন আছে ওইখানে ওই পাশ। ঠিক আছে, অথবা আপনি যে কোনো দুইটাতে ধরেন। এখানে যে উল্টা পাল্টা হইলে যে সমস্যা হবে এরকম কোনো কিছুই না। আপনি মিটারের দুইটি কেবল এই কানেক্টরের দুই পাশের যে মোটা লাইনগুলো, মোটা অংশগুলো এগুলোতে ধরবেন। একটু মিটারে দেখায়, একটু সামনে আসো, একটু সামনে। মিটারে কত দেখায়? 3.7। আমাদের প্রয়োজন কত? 3.7 তো সর্বনিম্ন দরকার আমাদের। তার মানে ব্যাটারিতে যে ভোল্টেজ আছে মনে হচ্ছে যে 10% বা 20% এর মতো কি আছে, চার্জ আছে, তাহলে ব্যাটারি ঠিক। আচ্ছা, তারপরের স্টেপ হচ্ছে মোবাইলটাতে শর্ট আছে কিনা চেক করা। কি আছে কিনা? শর্ট আছে কিনা। তো শর্ট আছে কিনা চেক করতে হলে শুধু এক জায়গায় চেক করলে হয় না, যেহেতু মোবাইলটা ডেড। এটা যে কোনো জায়গা থেকে সমস্যা হতে পারে। দেখা যায় যে আপনার প্রাইমারি লাইন সমস্যা থাকলেও বা শর্ট থাকলেও চালু হবে না, সেকেন্ডারি লাইন শর্ট থাকলেও চালু হবে না। আচ্ছা, এখন শর্ট আছে কিনা আমরা কিন্তু এখনো মাপি নাই, কিন্তু আমরা এম্পিয়ার দেখছিলাম নি। কত ছিল এম্পিয়ার? 0.6, 0.7। 0.67 নিচ্ছে মানে মোবাইলে কোনো শর্ট নাই। কি নাই? শর্ট নাই। আপনি মিটার দিয়ে মাপার আগে আপনি ধারণা পাইয়া যাবেন। যদি শর্ট থাকতো তাহলে 0.67 নিত না। আমরা কিন্তু মাপি নাই, মাপবো, মাইপাও শিওর হওয়া যাবে আছে না নাই। কিন্তু এম্পিয়ারটা যে দেখছি, এম্পিয়ার দেখে বোঝা যাচ্ছে যে আমাদের যে প্রাইমারি লাইনে যে বিশেষ করে কমন দুইটা লাইন বিবেট এবং বিপিএস, এই দুইটা লাইনে কি নাই? শর্ট নাই। যদি শর্ট থাকতো তাহলে 0.6 বা 0.7 এম্পিয়ার নিত না। শর্ট থাকলে হয়তো একবারই নিত না, নয়তো 0.1 নিত, অথবা 3 বা 4 নিত। 0.3 অথবা 0.4। তো এটা তো নিচ্ছে 0.67। তার মানে ধারণা করা যাচ্ছে কোনো লাইনে কি নাই, শর্ট নাই। তারপর আমরা একটু মিটার দিয়ে পরিমাপ করি। প্রথমে আমরা চেক করব আমাদের যে বিবেট লাইনটা আছে, ব্যাটারি কানেক্টর। এটাই তো ব্যাটারি কানেক্টর না? দেখা যায়? জি। দেখা না গেলে একটু সামনে এসে দেখায়। হ্যাঁ, যে ব্যাটারি কানেক্টর, এখানে আমাদের বিবেট আছে এবং জিএনডি আছে। আমরা হ্যাঁ, মিটারটা হচ্ছে আমরা কুল টেস্টে নিব। তারপরে খেয়াল করেন কি দিচ্ছে? বিপ দিচ্ছে। তার মানে এটা নেগেটিভ সাইড, আর এটা মিটার দেখায় সামনে আইসা। মিটার দেখা যায় এই যে 500 মান দেখাচ্ছে, জিআর ভ্যালু দেখাচ্ছে। কি শর্ট আছে নাকি? না, শর্ট নাই। শর্ট কখন বলতেন? বিপ দিলে শর্ট নাকি? তো বিপ তো দিচ্ছে না, অর্থাৎ পজিটিভে বিপ যেহেতু দিচ্ছে না, তার মানে বিপের শর্ট নাই। তার মানে আমাদের ধারণা অনুযায়ী ঠিক আছে। আরেকটা লাইন চেক করবো, সেটা হচ্ছে বিপিএস লাইন। বিপিএস লাইন কোনটা চিনেন? কোনটা? চার্জিং আইসি থেকে কয়েলের মাধ্যমে যে লাইনটা সাপ্লাই হয়, ওই লাইনটার নাম হচ্ছে বিপিএস। মিডিয়াটেকের ক্ষেত্রে নাম হচ্ছে বি সিস্টেম বা বিসিস, সংক্ষেপে বিএসওএস লেখা থাকে। ওই লাইনটার মধ্যে কত ভোল্টেজ থাকে এটা জানা আছে তো? 3.7 থেকে 4.2। মানে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন নাকি? ওই লাইন যদি খারাপ থাকে তাহলে ফোন চালু হবে না, ফোন চালু হবে না। আচ্ছা, ওই লাইনটা খারাপ হইলে যেহেতু ফোন চালু হয় না, ওই লাইনটা ভালো না খারাপ একটু চেক করে নেই। ওই লাইনটা চেক করতে হলে আপনাকে চাইতে হবে কই? আচ্ছা, এখন যেহেতু চার্জিং এসির পাশে শুরু হয়, যেমন এই যে এটা হচ্ছে, এই যে এটা সিমস্লটের নিচে এটা হচ্ছে চার্জিং এসিটা। হ্যাঁ, তারপরে এই যে এটা হচ্ছে কয়েলটা, বিপিএস কয়েলটা। আর এখানে এই ক্যাপাসিটরটা, এটা বুট ক্যাপটা হবে। এই ক্যাপাসিটরটা হয়ে লাইনটা আবার কিন্তু আইসিতে আবার ঢুকে, তারপর এটা আবার পুরোটা ফোনে সাপ্লাই হয়। তো এখানে আমরা চাইলে এখানে এই ক্যাপাসিটরে বা এইগুলাতে চেক করলেই আপনার বিপিএস লাইন শর্ট আছে কিনা শিওর হওয়া যাবে। যদি শর্ট থাকে তাহলে এই ক্যাপাসিটরগুলোর মধ্যে দুই প্রান্তে বিপ দিবে। কি দেখায়? মান দেখা যায়। মান মিটারে জি মান দেখায় না, এই পাশে বিপ দেয়। তার মানে প্যারালালে আছে, অথবা এটা যদি শর্ট থাকতো তাহলে দুই প্রান্তে বিপ দিত। তাহলে এখানে আমরা শিওর হইলাম যে কি নাই, শর্ট নাই। আচ্ছা,
একটু আগে আমরা যেটা বলছিলাম 0.6 অথবা 0.7 এম্পিয়ার যেহেতু নিচ্ছে, মোবাইলে কোনো শর্ট নাই, বিবেট লাইনও শর্ট নাই, বিপিএস লাইনও শর্ট নাই। শর্ট থাকলে এত এম্পিয়ার নেয় না, এটা আমরা চেক করার আগেই বলছিলাম। তো চেক করে কি শর্ট পাইছি না? আচ্ছা, চেক করে যেহেতু শর্ট পাই নাই, এবার আমরা কিছু ভোল্টেজ পরিমাপ করব, ভোল্টেজ। আর এখানে সবগুলা প্যানেল খোলার কারণ ওই যে প্রথমে বলছি, হয়তো পানিতে পড়ার কারণে ওয়াশ করার জন্য খুলছে, কিন্তু একটা ডেড ফোন মানে ঠিক করতে গেলে কিন্তু নেটওয়ার্ক সেকশনের প্যানেল খোলার কোনো প্রয়োজন নাই। মানে শর্ট ব্যতীত বা ইয়া ব্যতীত, শর্ট সার্কিট ব্যতীত নেটওয়ার্ক সেকশনের প্যানেল কোনো খোলার প্রয়োজন নাই। কারণ নেটওয়ার্ক সেকশনের কাজ কি সেট চালু করা, লাইটিং সেকশনের কাজ কি সেট চালু করা, গ্রাফিক্স সেকশনের কাজ। মোবাইলের কমন 4-5টা আইসি থাকে, তার মধ্যে একটা হচ্ছে চার্জিং আইসি, পাওয়ার আইসি, সিপিইউ, ইএমসিপি, অথবা আলাদা হইলে র্যাম আর ইএমএমসি বা রুম আর কি। এই 4-5টা আইসি ব্যতীত কি কি, চার্জিং আইসি, পাওয়ার আইসি, সিপিইউ, তারপর হচ্ছে র্যাম, রুম একসাথে হইলে ইএমসিপি, আলাদা হইলে র্যাম আর ইএমএমসি। তো এই আইসি গুলা রিলেটেড সমস্যাটা হবে যদি ডেড ফোন হয়, তাহলে এই আইসি গুলা রিলেটেড কোনো লাইন বা কোনো আইসি খারাপ থাকলে ডেড হবে। লাইটিং আইসি খারাপ হলে কি ফোন ডেড হবে? লাইটিং সমস্যা হবে। শর্ট ব্যতীত, শর্ট হইলেও কিন্তু আবার ডেড থাকতে পারে। গ্রাফিক্স আইসি যদি বিতর্কতভাবে খারাপ থাকে তাহলে গ্রাফিক্স সমস্যা হবে, কিন্তু সেট তো চলবে। অডিও পিআইসি খারাপ থাকলে রিঙ্গার বাজবে না, কিন্তু সেট চলবে। ওয়াইফাই আইসি খারাপ থাকলে ওয়াইফাই চলবে না, ওয়াইফাই চালু হবে না, কিন্তু সেট কিন্তু রানিং হবে। তো যেহেতু ওই আইসি গুলো ছাড়াও সেট রানিং হয়, তাহলে একটা ডেড সেটের ক্ষেত্রে তো ওইগুলো চেক করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিছু ভোল্টেজের লাইন পরিমাপ করব, বা বলতে পারি যে একটা ফোনের যে পুরো বুট সিকোয়েন্স, প্রত্যেকটা আইসির বুট সিকোয়েন্স থাকে। বুট সিকোয়েন্স মানে হচ্ছে একটা আইসি মনে করেন যে শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজের যে এই ধারাগুলা, আইসির কি কাজ, যেমন আইসি যেমন ভোল্টেজ তৈরি করে, বিভিন্ন জায়গায় সাপ্লাই করে, তো এখানে সবগুলো কিন্তু একসাথে তৈরি করে না, ধাপে ধাপে কোনটার পর কোনটা, কোন ভোল্টেজটা তৈরি করতে হবে, কোথায় সাপ্লাই করতে হবে, এটার একটা সিরিয়াল আছে। যেমন পাওয়ার আইসির কথা যদি বলি, পাওয়ার আইসিটা চালু হইতে গেলে কোথা থেকে ভোল্টেজ আসবে, এই পাওয়ার আইসিতে ভোল্টেজ ঢোকার পর পাওয়ার আইসি সর্বপ্রথম কোন ভোল্টেজটা তৈরি করবে, তারপরে কোন ভোল্টেজটা বানাবে, তারপরে কোন ভোল্টেজটা বানাবে, কোথায় কোথায় সাপ্লাই করবে, এর একটা সিরিয়াল আছে। এই যে সিরিয়ালটা, এই যে কাজের প্রণালীটা, কার্যপ্রণালীটা, এটাকে বলে বুট সিকোয়েন্স। পাওয়ার আইসি শুরু থেকে শেষ পর্যন্ত যে ভোল্টেজগুলো সাপ্লাই করবে, কোনটার পর কোনটা করবে, এটার একটা ধারা আছে। ঠিক আছে, এই সিস্টেমটা কি বলে, বুট সিকোয়েন্স। ঠিক আছে, তো এই ফোনটার যে পাওয়ার আইসিটা, এটার মডেল হচ্ছে MT6357 CRB। আপনাদের সেকেন্ডারি লাইনের ক্লাস হয় নাই, পাওয়ার আইসির আউটপুট নিয়ে কোনো ক্লাস হয় নাই। হ্যাঁ, তো এটা আমরা পরে এক্সট্রা ভাবে ক্লাসে আলোচনা করব, যেহেতু এখন ভিডিও তো এত বিস্তারিত বলা যায় না, এক কথা বারবার বলা যায় না। ঠিক আছে, আমরা সংক্ষিপ্তভাবে কিছু ভোল্টেজের লাইন সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেই। রায়হান একটু সামনে আইসো, একদম খাতাটা যাতে দেখা যায় শুধু, এটা একটু ধরেন এভাবে, হ্যাঁ আপনারা ধরেন, ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, এখানে আমি একটা ড্রয়িং করে রাখছি, উপরে যদি শিরোনামটা দেখেন, মিডিয়াটেক কোম্পানির MT6357 CRB একটা পাওয়ার আইসি, মানে এই মডেলের একটা পাওয়ার আইসি, যেটা বর্তমান সময়ের মানে কমন একটা পাওয়ার আইসি বলতে পারেন। এই পাওয়ার আইসির কি সিকোয়েন্স, বুট সিকোয়েন্স। আচ্ছা, এখানে এই ড্রয়িং এর মধ্যে এখানে যে আইসিটা, এই বক্সটা, এটা হচ্ছে চার্জিং আইসিটা, এই বক্সটাকে আপনার হচ্ছে পাওয়ার আইসি বলা হচ্ছে, এই বক্সটাকে সিপিইউ ধরা হচ্ছে। এখানে আরো ছোট ছোট দুইটা আইসি আছে, এগুলো কি একটু পর বলছি। আচ্ছা, এবার যদি একটু খেয়াল করেন, মোবাইলের যে ভোল্টেজের যে সিস্টেমটা, এটা হচ্ছে চার্জিং পোর্ট। মোবাইলে চার্জিং পোর্ট চিনেন তো নাকি? আচ্ছা, এখানে সবকিছুই কিন্তু আপনার হচ্ছে মোবাইলে চিনতে হবে। এই খাতা দেখলে কি মোবাইল ঠিক হবে না? এই খাতা দেখা এগুলো আবার মোবাইলে বাইর করতে হবে, মোবাইলে আবার চিনতে হবে। পাওয়ার আইসি চিনেন না? মোবাইলে চিনেন? কোন এরিয়াতে থাকবে? মোবাইল সার্কিটের মাঝখানে। আমরা যে চিনার উপায়টা বলে দিয়েছিলাম, মোবাইল সার্কিটের মাঝখানে বা পাওয়ার আইসির পাশে আপনার হচ্ছে কম্পোনেন্ট বেশি থাকবে, বিশেষ করে কয়েল সর্বনিম্ন 5টা থাকবে, এবং সিপিইউ যেই কোম্পানির হবে, পাওয়ার আইসি ওই কোম্পানির হবে। আচ্ছা, একটু খেয়াল করেন, চার্জিং পোর্ট থেকে আমরা বিবাস লাইন পাই, বিবাস লাইনটা আসবে হচ্ছে চার্জিং আইসিতে। এখানে কিন্তু এগুলার এক্সট্রা আরো অনেক কিছু থাকে চার্জিং আইসি রিলেটেড, আমরা শুধু ভোল্টেজ লাইনগুলোর একটু ড্রয়িংটা করে রাখছি এখানে। চার্জিং পোর্টে এখানে ডিএম, ডিপি, আইডি লাইন থাকে না, তো ডেড ফোনের ক্ষেত্রে ওইগুলো আমাদের এখন আপাতত চেক করার কোনো কি নাই, প্রয়োজন নাই। বিবাস লাইনে কত ভোল্টেজ থাকে? 5 ভোল্ট। আচ্ছা, তারপরে চার্জিং আইসি থেকে কয়েলের মাধ্যমে যে লাইনটা সাপ্লাই হয়, লাইনটার নাম বিপিএস অথবা বিসিএস। তো বিসিএস হচ্ছে মিডিয়াটেকের ক্ষেত্রে বিসিএস হয়, কোয়ালকমের ক্ষেত্রে আপনার বা স্পেকট্রামের ক্ষেত্রে বিপিএস লেখা থাকে, বিপিএস পাওয়ার। আচ্ছা, নাম চেঞ্জ হোক, কিন্তু ভোল্টেজের পরিমাণ কত থাকবে? 3.7 থেকে 4.2। আচ্ছা, এই বিপিএস সাপ্লাইটা এখানে কোন আইসিতে ঢুকতেছে? পাওয়ার আইসিতে। মানে পাওয়ার আইসিটার ইনপুট ভোল্টেজ, ইনপুট আউটপুট জানি তো, কোন আইসিতে কোন ভোল্টেজ ঢুকলে এটা বলবো ইনপুট, আর কোন আইসি থেকে ভোল্টেজ বের হলে
ওটা বলবো আউটপুট। তাহলে বিপিএস লাইনটা তো এই আইসিতে ঢুকতেছে, তার মানে বিপিএস লাইন পাওয়ার আইসিতে ইনপুট হচ্ছে কিছু ক্যাপাসিটরের মাধ্যমে, শুধু একবার না প্রায় 5-6 বার ইনপুট হচ্ছে। এটা আবার আইসি অনুযায়ী, মানে এই আইসিটা চালু হওয়ার জন্য ভোল্টেজ দিচ্ছে কে? চার্জিং আইসি, মানে বিপিএস। আচ্ছা, বিপিএস শুধু কিন্তু পাওয়ার আইসিতে যায় না, ফোনের আরো অসংখ্য আইসিতে যায়। লাইটিং আইসি, গ্রাফিক্স আইসি, অডিও পিএ, 2G 4G, এপিটি আইসি যদি থাকে এপিটি আইসি চলার জন্য ইনপুট ভোল্টেজ বিপিএস থেকে যায়। তারপরে ফোনে যে এলডিও গুলো থাকে এলডিওরও কিছু ইনপুট ভোল্টেজ বিপিএস থেকে যায়। আচ্ছা, ওইগুলো আমরা এখন আলোচনা করছি না। এবার পাওয়ার আইসিতে যখন বিপিএস ঢুকলো, পাওয়ার আইসি তো চালু হবে। চালু হওয়ার পর সর্বপ্রথম পাওয়ার আইসি তৈরি করবে পাওয়ার কির ভোল্টেজটা। কোন ভোল্টেজ? পাওয়ার বাটনের যে ভোল্টেজটা, ওই ভোল্টেজটা তৈরি করবে। পাওয়ার কিতে ভোল্টেজ থাকবে 1.8 থেকে সর্বোচ্চ 4.2, 1.8 থেকে 4.2। আচ্ছা, এটা আমরা চেক দিব। তার মানে এখন আমরা যেটা বলছিলাম, একটু এদিকে দেখাও, এই ফোনটা তো ডেড, ফোনটা ডেড না? জি ডেড। শর্ট সার্কিট তো নাই, বিবেটেও শর্ট নাই, বিপিএস এ শর্ট নাই। অনেকে আছে একটু দূর থেকে, অনেকে আছে আপনার এই চেক গুলো করতে পারে, বিবেটে শর্ট আছে কিনা, বিপিএস এ শর্ট আছে কিনা। আমি অসংখ্য ভিডিও দিয়ে রাখছি এগুলো দেখে অনেকে অনেক কিছু ধারণা পাইছে বা শিখছে, এখন একটু চেক দিতে পারে। কিন্তু বিপিএস শর্ট আছে কিনা, বিবেট শর্ট আছে কিনা, এগুলো চেক দেওয়ার পর তারপরে কি করবে, বা ভোল্টেজ যে চেক দিবে, সর্বোচ্চ হলে বিপিএস ভোল্টেজটা চেক দিতে পারে, বা প্রাইমারি ভোল্টেজ যেটাকে বলি। এরপরে পাওয়ার আইসির আউটপুটে কি ভোল্টেজ চেক দিবে, শেষ। আর ধারণা নাই, তারপরে আর মানে কোনো রেজাল্ট আসে না। ঠিক আছে, তো আজকে আমরা বিপিএস বিবেট শর্ট না পাইলে তারপরে কি চেক দিতে হবে এই ফোনটার ক্ষেত্রে শুধু। আমি যে পুরা মোবাইলের যত কোম্পানির মোবাইলের সব মোবাইলের ক্লাস করাইতেছি এখন, আমি শুধু এই মোবাইলটা ঠিক করতে গিয়ে যে লাইনগুলা আপনার হচ্ছে প্রয়োজন এগুলা শুধু দেখাবো। এক ভিডিওতে মোবাইল সার্ভিসিং শিখতে পারবেন না, সম্ভব? এত কিছু আপনারা 1 মাসে পারতেছেন না, যারা ভিডিও দিতেছে একদিনে পারবে? এই এক ভিডিওতে, বা সর্বোচ্চ 1 ঘন্টার ভিডিও হবে, 1 ঘন্টার ভিডিওতে মোবাইল সার্ভিসিং শিখে যাবে। এখানে বেসিক অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে শিখাই নিছি অলরেডি, নাকি? এখন কিছুটা বলতেছি, কিছুটা বুঝতেছেন। ভিডিও যারা দেখতেছে তারাও বুঝতেছে, হ্যাঁ। আমাদের মতো করে যাবে, দেখবে ভিডিওটা আপনাদের মতো যেভাবে দেখতেছেন। হয়তো কাজ শেষে একটা আপনারা দিবেন হাতে তালে, আর ওনারা একটা খুশি হবে আর কি, এতটুকুই। কিন্তু নিজে তর করতে পারলো না। এখানে বিষয়টা হচ্ছে এমন ভাবে শিখতে হবে, শুধু এই মোবাইলটা না, যে কোনো মোবাইল আসলে আপনার হচ্ছে আপনি যাতে এই স্টেপ গুলা প্রয়োগ করতে পারেন, এই চেক গুলা যাতে করতে পারেন, ওইরকম ভাবে শিখতে হবে। শুধু এটাতে চেক গুলা দিতে পারলে হবে না, প্রত্যেকটা মোবাইল আসলে ওই চেক গুলা দিতে হবে। ঠিক আছে, তো এগুলো আমরা এক্সট্রা পরে ক্লাস করাবো। আপাতত একটু এর দিকে খেয়াল করেন। রায়হান, একটু সামনে আসো। যেটা বলছিলাম, পাওয়ার আইসি থেকে সর্বপ্রথম ভোল্টেজ সাপ্লাই হবে পাওয়ার কি, তারপরে বিআরইএফ নামে একটা ভোল্টেজ আউটপুট হয়। এই আইসিটার ক্ষেত্রে, আইসিটার মডেল কত? MT6357 CRB, MT6357 CRB। শুধু আমি এই আইসিটার কথাগুলো বলছি। আচ্ছা, তারপরে পাওয়ার আইসির যে পাশে যে কয়েল গুলো থাকে, এই আইসির ক্ষেত্রে আপনার পাওয়ার আইসির পাশে 5টা কয়েল থাকে। 5টা কয়েলের মধ্যে আপনার 4টা কয়েলে আমরা চার্জে লাগিয়ে যদি ভোল্টেজ পরিমাপ করি, 4টা কয়েলে আমরা ভোল্টেজ পাবো। তার মধ্যে কয়েলগুলোর আবার মানে কয়েলগুলোর নাম না, লাইনগুলোর নাম আছে। যেমন একটা লাইনের নাম হচ্ছে BS1, একটা লাইনের নাম বি মডেম, বি কোর, বি প্রক, বিপিএ। বিপিএটা এই আইসিতে যায় না, এটা ক্রস। বিপিএটা যাবে 4G আইসিতে। তো এই কয়েলটা ছাড়া বাকি সবগুলো কয়েলে, মানে এখানে যে 4টা কয়েল আছে, এই 4টা কয়েলে আমরা কি পাবো? ভোল্টেজ পাবো। ভোল্টেজের পরিমাণটা কত আমি এখানে লিখে রাখছি অলরেডি, 0.6 থেকে, আচ্ছা এখানে BS1 নামে যে কয়েলটা হবে এটাতে পাবো 1.8 থেকে 2.2, বা বলতে পারি যে 2 এর উপরে। কতর উপরে? 2 এর উপরে। অর্থাৎ পাওয়ার আইসির পাশে যে 5টা কয়েল আছে তার মধ্যে 4টা কয়েলে ভোল্টেজ পাবো। আমি এটার কথা বলতেছি এই মোবাইলটার ক্ষেত্রে, এই যে মোবাইলটা, এই মোবাইলটার ক্ষেত্রে এই ডিজাইনটা, এই পাওয়ার আইসিটা, এর জন্য আমি এটা বুঝাচ্ছি। ঠিক আছে, খেয়াল করেন। পাওয়ার আইসির পাশে যে 5টা কয়েল থাকবে এর মধ্যে কয়টাতে ভোল্টেজ পাবো? 4টায়। 4টার মধ্যে একটার মধ্যে পাবো 2 এর উপরে, একটাতে কত? 2 এর উপরে। আর বাকি যে আরো 3টা থাকবে, 3টার মধ্যে পাবো আপনার 0.6 থেকে 1.2, গড় হিসেবে বলে 0.8 করে পাবেন। কত? 0.8। একটাতে 2 এর উপরে, বাকি 3টাতে 0.8 করে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে চেক দিব বিপিএস ভোল্টেজ, তারপরে চেক দিব পাওয়ার সুইচের ভোল্টেজ, তারপরে 4টা কয়েলের ভোল্টেজ। আচ্ছা, এই 4টা কয়েলে যদি ভোল্টেজ ঠিকঠাক পায় তারপরে কি চেক দিতে হবে দেখেন। এই মডেলের আইসিটার ক্ষেত্রে এখানে BS1 আপনার মিডিয়াটেকের ক্ষেত্রে BS1 হয়, আর কোয়ালকমের ক্ষেত্রে আবার এই BS1 এর যে লাইনটা, এই লাইনটার নাম হয় হাই এলডিও। তো যেখানে হাই এলডিও আছে এখানে লো এলডিও নামেও একটা লাইন বা একটা ভোল্টেজের প্রয়োজন হয়, লো এলডিও ভোল্টেজেরও প্রয়োজন হয়। আর এখানে হাই এলডিওর নাম দিছে BS1, তাহলে লো এলডিওর নাম কি দিবে? লো এলডিওর নাম হচ্ছে BS2। এখানে কি লেখা আছে? BS1, আর এখানে একটু যদি খেয়াল করেন কি লেখা আছে? BS2। আচ্ছা, BS2টা কিভাবে হয়েছে দেখায়। অন্যান্য কোয়ালকমের ফোনের ক্ষেত্রে আলাদা এরকম কোনো আইসি থাকে না। এই যে এখানে একটা এক্সটার্নাল বাক কনভার্টার আইসি আছে, এটা 8 লেগের একটা আইসি। কয় লেগ?
মানে এদিক দিয়ে 4 পিন, এদিক দিয়ে 4টা পিন থাকবে, লেগ আইসি আর কি, 8 লেগের একটা আইসি থাকবে। তো এই যে 8 লেগের আইসিটার মাধ্যমে BS2 ভোল্টেজটা বের হয়ে আবার পাওয়ার আইসিতে ইন হয়। আচ্ছা, BS1 BS2 মানে হাই এলডিও লো এলডিও, ঠিক আছে। তো লো এলডিওর জন্য এখানে এক্সট্রা কোনো কয়েল না থাকায় এখানে একটা আইসির মাধ্যমে আপনার হচ্ছে আলাদা করে মানে কোম্পানি যখন এই আইসিটারে ডিজাইন করছে, ফোনটারে ডিজাইন করছে, এই আইসিটার মাধ্যমে আপনার হচ্ছে BS2টা বানাইছে। এটা যে আমার আপনার কথাই বানাবে বা আমার আপনার কথাই দিবেন এরকম না। তো সিস্টেম যেহেতু এভাবে করছে, আমরা এইভাবেই হচ্ছে লাইনগুলো মাপবো। আচ্ছা, খেয়াল করেন, এই কয়েলে তো আমরা 2 এর উপরে পাবো ভোল্টেজ, আর BS2 যে কয়েল এটাতে পাবো 1.3 অথবা 1.4, এখানে লেখা আছে 1.3 অথবা কত 1.4, অর্থাৎ BS2 লাইনে আমরা ভোল্টেজ পাবো 1.4। আচ্ছা, এই BS2 সাপ্লাইটা আবার এখানে ছোট একটা আইসি থাকে, যে আইসিটা এলডিও অনেকে বলে, বা এটার আইসিটার নাম হয় BA12 আইসি। এটা 6 বলের একটা আইসি হয়। কয়টা বল? 6 বল, 2 বল করে আপনার 3 সিরিয়ালের 6টা বল থাকে, 6 বলের একটা আইসি হয়। এই আইসিটাতে আপনার হচ্ছে BS2টা যায় এবং বিপিএস থেকে ইনপুট দেওয়া হয়, তারপরে এই আইসি থেকে একটা ভোল্টেজ আউটপুট হয়ে আপনার হচ্ছে সিপিইউ তে যায়। এই যে সিপিইউ তে যে লাইনটা যায় এটাতে কত থাকবে? 1.2। কত? 1.2। খেয়াল করেন, আমরা এখানে একটু সংক্ষেপে বুঝাইছি, এটা আমরা পরে বিস্তারিত ক্লাসে বুঝাবো, ঠিক আছে। এখানে BS1 BS2 নাম আজকে নতুন শুনছেন অনেকে নাকি? আচ্ছা, এগুলো আমরা পরে বিস্তারিত ক্লাস করব। তাহলে এবার কি কি চেক দিব এই ফোনটার ক্ষেত্রে? এখন এখানে খাতায় বুঝতে তো হবে না, খাতায় এখানে বলতে পারতেছেন এটা BS1, এটা BS2, এটা এক্সটার্নাল ব্যাক কনভার্টার আইসি, এটা BA12 আইসি, এখানে 1.8 থাকবে। তো এই লাইনগুলো তো মোবাইলে বাই করতে হবে। এখন আমি তো জানি যে এখানে কাউকে দিলে এই লাইনগুলো খুঁজে বের করতে পারবেন না যদি আমি না শিখাই। পারবেন? আমি যদি ওই লাইনটা বের করে দেখেন, কেউ কিন্তু পারতেন না। কেউ পারবেন দূর থেকে? খেয়াল করেন, এখানে যদি বলি যে বিপিএস লাইনটা মাপ দিয়ে দেখান, মোটামুটি কয়েকজন পারবেন। এদিকে বিপিএস লাইন মাপ দিতে পারো না? খেয়াল করেন, আমি যদি বলি যে বিবাস, বিবেট, বিপিএস এগুলো মাপ দিয়ে দেখান, পারবেন, কারণ ওইগুলো আপনাদের শেখানো হয়েছে। কিন্তু এই যে পাওয়ার আইসির আউটপুট যে ভোল্টেজের যে সিরিয়ালগুলা, এই ভোল্টেজগুলো যদি আমি কাউকে বলি, হয়তো কয়েলগুলো সর্বোচ্চ মাপতে পারবে, যেহেতু কয়েলগুলো তো পাওয়ার আইসির সাথেই থাকে। কিন্তু বাকি যে BS2 BA12 এগুলা, এই যে এইগুলা কিন্তু অনেকে পারবে না, ঠিক আছে। তো এগুলো আপনাদেরকে পরে ওই ডায়াগ্রাম দিয়ে একদম হাতে ধরে মোবাইল দিয়ে শেখাবো। খেয়াল করেন, এবার এখানে যে ভোল্টেজগুলো ছিল, এই ভোল্টেজগুলো আমরা পরিমাপ করবো। আমি জায়গা বলে দিই কয়টা কয়টা চেক করবো, বই নিন তো। আমি প্রথমে চেক করবো বিপিএস। কি চেক করবো? কয়টা হইলো? একটা। কয়টা ভোল্টেজ চেক দিব দেখেন, কি চেক দিব? বিপিএস। যদি বিপিএস ভোল্টেজ পাই, আমি মনে করতে হবে যে কি চার্জিং এসিটা ভালো আছে, কি আছে? চার্জিং এসিটা ভালো আছে। বিপিএস ভোল্টেজ চেক দেওয়ার পর তারপর দিব পাওয়ার সুইচের ভোল্টেজ। কিসের? পাওয়ার সুইচ। সংক্ষিপ্ত করে বলছি, বিপিএস এর পরে পাওয়ার কি? পাওয়ার সুইচ, পাওয়ার বাটনের যে ভোল্টেজ সেটা চেক করব। কয়টা হইলো? দুইটা। প্রথমে বিপিএস, তারপরে পাওয়ার কি, তারপর হচ্ছে সরাসরি এখানে এগুলো পরিমাপ করার প্রয়োজন নেই আপাতত। সরাসরি আমরা যে 4টা কয়েলে ভোল্টেজ পাবো, 4টা কয়েলে 4 বার মাপবো, একটাতে 2 এর উপরে, বাকিগুলাতে 0.8 করে ভোল্টেজ পাবো। তাহলে 1 2 4টা কয়েলে 4 বার, কয়বার হইলো? 6 বার। 6 বার। তারপরে এখানে BS2 যে ভোল্টেজটা এটা চেক দিব, কয়বার হইলো? 7 বার। তারপরে BA12 যেটা, এটা চেক দিব, কয়বার হলো? এই 8টা ভোল্টেজ চেক দিব। তারপরে আরো 2টা আছে এখানে, পাওয়ার আইসি থেকে আপনার সিপিইউ তে একটা ভোল্টেজ যায়, যেটা রিসেট বি নামে লাইনটা থাকে, এবং সিপিইউ থেকে একটা ফিডব্যাক লাইন আসে, এটা হচ্ছে ওয়াচডগ নামে, প্রায় 10টা। এই দেখেন, বিপিএস, পাওয়ার কি, 4টা কয়েল, কয়টা হলো? 6 বার। 6 বার চেক দিতে হবে না মিটার দিয়ে? 6 বার। তারপরে BS2 7, BA12 মানে 12 মানে 1.2 আর কি, এটা 12 না, 1.2 মানে এখানে 1.2 ভোল্টেজ পাবো। তাহলে 8টা চেক। আর যদি এখানে রিসেট বি চেক দেওয়া লাগে 9টা, তারপর ওয়াচডগ চেক দিলে 10টা। রিসেট বি ওয়াচডগে 1.8 করে ভোল্টেজ পাবো। এবারে 10টা ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। যদি ঠিকঠাক পাই, তাহলে মনে করতে হবে পাওয়ার আইসি কি আছে, ভালো আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে BA12 আইসিটা একটু সামনে আনেন, একটু সামনে আনেন। এই BA12 যে ভোল্টেজটা মানে 1.2, এই যে BA1.2 যে ভোল্টেজটা, এটা কি পাওয়ার আইসি থেকে আসছে? একটু বুঝেন, BA12 এইদিকে দেখান, এই যে BA12 এই যে ভোল্টেজটা, এটা কি পাওয়ার আইসি থেকে আসছে? এই ভোল্টেজটা কিন্তু পাওয়ার আইসি থেকে যায় না। এটা যাবে কোথা থেকে? এই ছোট্ট একটা আইসি থেকে এই লাইনটা বের হবে। এই ভোল্টেজটা না পাইলে কি পাওয়ার আইসির দোষ? কার দোষ? ছোটটা দোষ। এটা ছাড়া বাকি যেগুলো আছে এই সবগুলো যদি পান, তাইলে পাওয়ার আইসি ওকে আছে। কি আছে? ওকে আছে। আবারও বলছি, এটা ছাড়া বাকি যেগুলো আছে এগুলো যদি পান, না এখানে আরেকটা আছে তো, এই BS2 যেটা, এই BS2টা আইসি কিন্তু এই আইসি থেকে এখানে, তো BS2টা যদি না পান তাহলে এই আইসির দোষ। এখানে জায়গায় জায়গায় সমস্যাটা ফাইন্ড আউট হতে হবে। বিপিএস না পাইলে চার্জিং এসি খারাপ, তারপরে পাওয়ার কির ভোল্টেজ বা বাক ভোল্টেজ গুলো না পাইলে পাওয়ার এসি খারাপ হতে পারে। আচ্ছা, এখানে BS2 যদি না পান, পাওয়ার এসির দোষ দিয়ে লাভ নাই। BS2 না পাইলে কে খারাপ? এক্সটার্নাল বাক কনভার্টার যে আইসিটা, এটা খারাপ। আর এই BA1.2 ভোল্টেজ না পাইলে এটা খারাপ। এটা BS2 আর এই যে BA12 এই দুইটা ছাড়া
বাকি যত ভোল্টেজ আছে এই যে রিসেট বি এবং ওয়াচডগ সহ এই ভোল্টেজ গুলো যদি ঠিকঠাক পান তাহলে কে ভালো, পাওয়ার আইসি ভালো। তাহলে আমরা এই যে 8-10টা চেক এখন আমরা এই ফোনটার মধ্যে করব, ঠিক আছে। এবার আমার কিন্তু এই যে এখানে কয়টা 10টা লাইনের কথা বলা হয়েছে না, শেষে 2টা লাইন সহ রিসেট বি ওয়াচডগ সহ, ওই 2টা ছাড়া আমি 8টা এখন চাইলে মাপতে পারবো। আমার কি আছে, মুখস্থ আছে। আমার কি আছে, মুখস্থ আছে। মুখস্থ বলতে আমি এই যে রাতে বই পড়ে মুখস্থ করছি এরকম না, কাজ করতে করতে আমার কি হয়েছে, মুখস্থ বা অভিজ্ঞতা হয়েছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ওই যে লেখাপড়ার মতো বই পড়ার মতো মুখস্থ করেন মনে থাকবে না, ঠিক আছে। আচ্ছা এবার প্রথমে কোন ভোল্টেজটা মাপবো, শর্ট তো নাই, এদিকে ঘুম ধরে নাকি, খেয়াল করেন। আমরা এই চেক গুলা করার আগে কিন্তু প্রথমে 6 পোর্টে লাগাইছিলাম, কত এম্পিয়ার নিয়েছিল 0.6 0.7। তারপর হচ্ছে আমরা ওই যে কি করলাম, ব্যাটারি ভোল্টেজ মাপছিলাম, ব্যাটারি ভোল্টেজ ঠিক ছিল তো। তারপরে কি মাপছি, বিবেটে শর্ট আছে কিনা, নাই। বিপিএস এ শর্ট আছে কিনা, নাই, শর্ট নাই। তাহলে আমরা 4টা চেক আগে করছি, 6 পোর্ট, ব্যাটারি, বিবেট লাইন শর্ট আছে কিনা, বিপিএস লাইন শর্ট আছে কিনা। এবার হচ্ছে আমরা এই ভোল্টেজ গুলো মাপবো। এই ভোল্টেজ গুলো মাপার আগে একটু পাওয়ার সাপ্লাই রিডিংটা আমরা দেখতে পারি। কিসের রিডিং, পাওয়ার সাপ্লাই রিডিং। অনেকে আছে পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় না, আবার অনেকে দেখা যাচ্ছে পাওয়ার সাপ্লাই ছাড়া হয়ও না, ঠিক আছে। আচ্ছা পাওয়ার সাপ্লাই দিয়ে যে চালু হয়ে যাবে এরকম না, চালু হইলে ব্যাটারি দিয়ে হইতো। তাহলে এখন পাওয়ার সাপ্লাই দিয়ে যে চেক করবো, কেন চেক করবো, মোবাইল ঠিক হয়ে যাওয়ার জন্য? পাওয়ার সাপ্লাই কি ঠিক হওয়ার মেশিন? পাওয়ার সাপ্লাই লাগাইলে তো মোবাইল ঠিক হয় না, হয়তো একটা ধারণা পান, ধারণা অনুযায়ী আপনি অন্যভাবে এটাকে ঠিক করেন। তাহলে পাওয়ার সাপ্লাই একটু দেখি লাগাইয়া যে এটা কত রিডিং নেয়। পাওয়ার সাপ্লাইটা চালু করলাম, ভোল্টেজ 4 এম্পিয়ার 3 এ সেট করা আছে। নেগেটিভটা আমরা এখানে এন্টিনা কেবলে লাগাই নিচ্ছি, পজিটিভটা এখানে ধরলাম ইয়াতে। একটু এদিকে আসেন, এখানে এই চিপায় আসেন, পাওয়ার সাপ্লাই রিডিংটা দেখায়েন, দেখা যায়। আচ্ছা এখানে একটু পজিটিভ এটা ধরেন, আমি পাওয়ার সুইচটা চাপ দিই। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ একটু পাওয়ার সুইচটা চাপ দেন, ওয়েট সারেন সারেন, দাঁড়ান দাঁড়ান সারেন। আচ্ছা ওটু কিছু রিডিং নিচ্ছে। আচ্ছা পাওয়ার সুইচটা চাপ দেন এবার। পাওয়ার সুইচ চাপ দিলে প্রথমে 90 99, হ্যাঁ 22 100, ছেড়ে দেন, ছেড়ে দিলে 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ ছেড়ে দিলে 0। আচ্ছা খেয়াল করেন, তার মানে এটা প্রায় 100 রিডিং এর মতো। 100 রিডিং বলতে এটা কি বুঝি, মিলি এম্পিয়ার। 100 মিলি এম্পিয়ার পর্যন্ত এটা টানতেছে, 100 প্লাস হচ্ছে না, ঠিক আছে। এবং টানতেছে, আবার পাওয়ার বাটন ছেড়ে দিলে এটা 0 হয়ে যাচ্ছে। তো এরকম সমস্যা হইলেও আমরা এটা ধারণা করি, হয়তো অনেকে যেটা ভাবে সিপিইউ সমস্যা, বা অনেকে আবার এটা একটা রিডিং এর একটা মুখস্থ রাখে যে 100 নিচে হইলে পাওয়ার আইসি খারাপ, 100 উপরে হইলে 150 মধ্যে হইলে সিপিইউ, তারপরে 150 উপরে হইলে কি ইএমএমসি। এরকম ভাবে মুখস্থ করা যাবে না, সব ফোন কিন্তু এক না, রিডিং মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে। এই ফোনে এই রিডিং এ এক সমস্যা, এই অন্য ফোনে আবার এই রিডিং অন্য সমস্যা হবে। তো রিডিং যদি মুখস্থ করে নেবে, মুখস্থ বিদ্যায় কাজ হবে না। এটা হচ্ছে রিডিং তো একটা ধারণা মাত্র, শুধু যে রিডিং এর উপর নির্ভর করে মোবাইল কাজ সার্ভিসিং করবেন এটা হবে না। আপনাকে আরো স্টেপ বাই স্টেপ কি করতে হবে, চেক করতে হবে, ঠিক আছে। মিটার বা অন্যান্য কিছু যে ভোল্টেজ গুলো বললাম এগুলো চেক করতে হবে। একটু একটা কাজ করতেছি, শেষ করে দিচ্ছি। ওকে ওকে ওকে, কি সমস্যা এটা, লাইটিং। ওকে ওকে ওকে, সমস্যা নাই, ওকে ওকে। না না আচ্ছা খেয়াল করেন, আচ্ছা যে ভোল্টেজের কথাগুলো বললাম, ভোল্টেজ গুলো এখন পরিমাপ করব, ঠিক আছে। আচ্ছা এবার আপনাদেরকে একটু ডায়াগ্রামে দেখায় দেখায় পরিমাপ করব যাতে আপনারা বুঝেন। আমি কিন্তু প্রায় 8টা ভোল্টেজ এমনি মাপতে পারবো, ঠিক আছে। আচ্ছা খাতার আপাতত একটু পিছনে রাখেন একটু। আচ্ছা এই পর্যায়ে হচ্ছে আমরা যে ভোল্টেজ গুলো পরিমাপ করার কথা বলছি, এটা সার্কিটে তো চিনতে হবে নাকি, সার্কিটে আপনাদেরকে আগে দেখাই নেই কোন কোন জায়গাগুলোতে আমি পরিমাপ করব, তারপর হচ্ছে আমরা মেপে দেখাবো যে সবগুলো ভোল্টেজ ঠিক আছে কিনা বা সমস্যাটা কোথায়। তো প্রথমে আমরা এখানে 1 নম্বরে ক্লিক করব, তারপর এই পাশ থেকে আমরা হচ্ছে যে এখান থেকে মোবাইল ফোন সলিউশন, যে এখানে ক্লিক করব, তারপর এখান থেকে আমাদের যে ব্র্যান্ড Xiaomi মানে Redmi A3, এই মডেলটা আমরা এখান থেকে খুঁজে ওপেন করব, Redmi A3। তারপর আমরা চলে যাব বিটম্যাপে। আচ্ছা বিটম্যাপে যাওয়ার আগে হার্ডওয়্যার সলিউশনটা থেকে একটা মেইন বোর্ডের ছবি ওপেন করে নেই, কম্পোনেন্ট নেম,
খেয়াল করেন মেইন বোর্ডের ছবিটা ওপেন হয়েছে। আচ্ছা, এটার পাশাপাশি আমরা বিটম্যাপের ছবিটা একটু ওপেন করি। বিটম্যাপ, ঠিক আছে। আচ্ছা, বিটম্যাপটা কেন ওপেন করছি একটু পরে বলছি, খেয়াল করেন। এবার প্রথমে কোন ভোল্টেজটা পরিমাপ করব বলছি, একটু এদিকে দেখাও, একটু পিছন থেকে এটাকে দেখাও। প্রথমে মাপো কোনটা? বিপিএস, তারপরে পাওয়ার কি, তারপরে কোয়েলগুলা, তারপরে বিএস2 কোয়েলে যেটা বিএস2 লাইনটার ভোল্টেজ, তারপরে হচ্ছে বিএ12, ঠিক আছে। তাই এখানে প্রায় 7টা 8টা চেক। এই 8টা চেক এখানে না ওইখানে দিতে হবে নাকি? তো ওইখানে আপনাদেরকে চিনাই নি লাইনগুলো, একটু খেয়াল করেন। এটা হচ্ছে বোর্ডটা, মাদার বোর্ডটা। তো বিপিএসটা মাপবো কই? চার্জিং আইসির পাশে। চার্জিং আইসির কোয়েলটা দিয়ে তো বিপিএসটা সাপ্লাই হয় নাকি? আচ্ছা, তারপরে পাওয়ার সুইচের ভোল্টেজ মাপবো। পাওয়ার কি লাইন কোনগুলো? এই যে এখানে যে 4টা স্প্রিং আছে না, 4টার মধ্যে একটা কিসের লাইন আছে? পাওয়ার কি লাইন আছে। এই যে অন অফ এন্ড ভলিউম কি এই স্প্রিং গুলো এগুলা। তো এখানে 4টার মধ্যে কোনটা পাওয়ার কি, এটা আবার অন অফ ভলিউমে যেতে পারি। অন অফ ভলিউমে গেলে ওখানে মার্ক করা থাকবে। তো এখানে আমরা হচ্ছে পাওয়ার কির ভোল্টেজটা পরিমাপ করব। কত থাকবে ভোল্টেজ? 1.8 থেকে আপনার হচ্ছে 4.2। এই যে এখানে পাওয়ার কির লাইন কোনটা? লালটা, এই যে বাম পাশেরটা, এই যে ভিতরের 1 নাম্বারটা, সাইডের 1 নাম্বার না, ভিতরের 1 নাম্বারটা। আচ্ছা, মনে রাখেন। তারপরে কি পরিমাপ করব? তারপরে পরিমাপ করব হচ্ছে পাওয়ার আইসির পাশে যে এখানে কি আছে? কয়েল, 5টা আছে কয়েল। 5টার মধ্যে আমরা 4টা কয়েলে ভোল্টেজ মাপবো। এই যে এটা হচ্ছে BS1, বি মডেম, বি কোর, বি প্রক, এটার নাম হচ্ছে বিপিএ। এই কয়েলটাতে ভোল্টেজ আমরা আপাতত পাবো না বা মাপারও প্রয়োজন নাই। এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনের বা 4G আইসির জন্য প্রয়োজন হয়। এটা মোবাইল চালু করে সিম ঢুকায় মাপা লাগে। যেহেতু ডেড ফোন না এটা, তো এটা আমাদের মাপার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আমরা এই 4টাতে মাপবো। 4টার মধ্যে এই যে BS1 যেটা, এটাতে পাবো আপনার হচ্ছে 2 এর উপরে ভোল্টেজ, 2.05 বা 2.06 এরকম। আর বাকি যে 3টা আছে, 3টাতে পাবো 0.8 করে। তাহলে এখানে 4 বার মাপবো, টোটাল হলো 6 বার। চার্জিং আইসি এখানে একবার, পাওয়ার সুইচে একবার, তারপরে 4টা কোয়েলে। আমি শুধু এই মোবাইলটা বলতেছি শুধু, ঠিক আছে। এই মোবাইল বলতে এই পাওয়ার আইসিটা যে মোবাইলে আছে এই নিয়মে কাজ করতে পারেন। পাওয়ার আইসিটার মডেল হচ্ছে MT6357 CRB, ঠিক আছে। হ্যাঁ, তার মানে আপনি এই আইসিটা যে ফোনে আছে, আমি এখন যে নিয়মে বলতেছি এই নিয়মে এই ভোল্টেজগুলো চেক দিবেন, সকল ফোনে চেক দিতে পারেন। আচ্ছা, তারপরে বলছিলাম যে এখানে দেখাও, এই ভোল্টেজগুলো চেক দেওয়ার পর 4টা কয়েলে ভোল্টেজ চেক দেওয়ার পর তারপর যে BS2 যে কয়েল আছে বা BS2 যে লাইন আছে ওই লাইনে ভোল্টেজ চেক দিতে হবে। এবার BS2টা চিনতে হইলে আপনাকে এই যে এক্সটার্নাল বা 8 লেগের আইসিটা কোথায় আছে বিচারে বের করতে হবে, খুঁজে বের করতে হবে 8 লেগের আইসিটা। এবার 8 লেগের আইসিটা খুঁজতে হইলে আপনাকে কি করতে হবে? দেখেন BS1 যে সাপ্লাইটা আছে এই কয়েলটাতে যদি ক্লিক করেন, এই কয়েলের লাইনটা আইছে না এখানে, তাহলে দেখবেন যে আপনি খুঁজে পাইবেন। এখন এই লাইনটা কোথায় কোথায় গেছে, কোন ম্যাপে যাইতে হবে? বিটম্যাপ। এজন্য আমি মূলত বিটম্যাপটা ওপেন করে রাখছি। আচ্ছা, এখানে মাপার পর মাপতে হবে কি? ওই BS2 লাইন। BS2 লাইনটা দেখার জন্য আপনি চলে আসবেন বিটম্যাপে। বিটম্যাপে আসার পর এই যে এখানে দেখেন কয়েলগুলো আছে। এই যে কয়েলগুলোর নামগুলো কিন্তু এখানে লেখা আছে, যে লেখা আছে BS1 এই যে বি মডেম, বি কোর এরকম লেখা আছে কিন্তু। তো এই BS1 লাইনটা 8 লেগের একটা আইসি তে গেছে কিনা দেখবো, এবং এটা কোনটা বা কোন এরিয়াতে আছে। এই লাইনটাতে একটা ক্লিক করেন। এই লাইনটা ড্রয়িং হয়েছে না? এবার দেখেন কোথায় কোথায় জ্বলতেছে। যেখানে যেখানে জ্বলতেছে লাইনটা ওইখানে এখানে আছে সবুজ কালার। আচ্ছা, আমরা খুঁজবো কি 8 লেগের কোনো আইসি আছে কিনা। 8 লেগের দাগটা এদিকে গেছে না? এবার এদিকে একটু যা গিয়ে দেখি ওদিকে কোথাও আছে কিনা। এটা কয় লেগ? 1 2 3 4 5 6 7 8। তাহলে BS1 লাইনটা এই আইসি তে আসছে। জি। আচ্ছা, আর এই আইসি থেকে বের হবে কোনটা? BS2। এই যে উপরে দেখেন লেখা আছে, এই সাবায়াত এই কি যে বলে দেখা যায়নি? BS2 বের করলাম, কেউ দেখছেন? BS1 এর আউটপুট প্রান্তে ক্লিক করলে আপনি 8 লেগের যে আইসিটা পাবেন এটাই হবে BS2 আইসিটা। এই যে BS1 এর আউটপুট প্রান্তে ক্লিক করলাম, এই যে এটা গেছে হচ্ছে এখানে এই পাশে বোর্ডের অপর পাশে, এই যে এখানে 8 লেগের একটা আইসি আছে। এটা কি আইসি? এক্সটার্নাল বাক কনভার্টার আইসি। এটা থেকে যে BS2, এই যে একটু নিচে নামাই, এই যে BS2 PMU মানে এই লাইনটা সাপ্লাই হয়। এই লাইনে কত পাবো? 1.3 অথবা এই যে এখানে দেখো এই BS2 লাইনে কত পাবো? 1.3 অথবা 1.4। আচ্ছা, এই লাইনটা তো আর আইসির নিচে মাপতে পারবেন না, এই লাইনটা বাইরে কোথাও আছে দেখেন। তখন বলতে পারেন স্যার এইটাতে মাপতে হবে কিনা। এখন এইটাতে তো আমরা ওইখানে মাপছি কয়েলে, ওই কয়েলে মাপছি না আমরা। এই যে এই কয়েলটা তো পরিমাপ করছি 2 এর উপরে পাবো। তাই এখানে আর এটা মাপার দরকার নাই, বা চাইলে মাপতে পারেন যে ঢুকছে কিনা BS1টা। আর BS2 বের হয়েছে কিনা আপনি এই প্রান্তে ক্লিক করেন, বাইরে কি আছে, এই যে বাইরে এখানে আইসিটার উপরে এখানে লাইনগুলো আছে, যেখানে যেখানে আছে আপনি যে কোনো এক জায়গায় ভোল্টেজটা মাপ দেন, কত পাবেন? 1.4। এই যে এখানে এই যে ভাগটা দেখছেন,
এই বাগটার এখানে আছে। আমি এটা মেইন বোর্ডে আবার দেখাচ্ছি কোনটা, আমি মেইন বোর্ডটাতে দেখাই নেই। এটা হচ্ছে এই যে আইসিটা 8 লেগের আইসিটা, 1 2 3 4 5 6 7 8, এই 8 লেগের আইসিটার মধ্যে এদিক দিয়ে এই পাশ হইয়া BS1টা ঢুকবে, এদিক দিয়ে BS2টা বের হবে। BS2টা কোথায় কোথায় আছে? এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও কিন্তু আছে, দেখছিলাম। এই যে দেখছেন এই ডিজাইনটা, এই বিটম্যাপটাতে আবার যান, এটা কিন্তু ডায়াগ্রামটা আবার সমস্যা হয়ে গেছে। স্টপ রাখেন, কোনটাতে টিপ দিয়ে স্টপ। এই যে এখানে যে ক্যাপাসিটরের মধ্যে কত পাবো? 1.3 থেকে 1.4, 1.3 থেকে 1.4। আবার এখানে দেখেন 6 বলের একটা আইসি আছে, আইসি আছে না? একটু যদি খেয়াল করেন, এই BS2টাই কিন্তু এই যে এই আইসিতে আসছিল, এই আইসিটা থেকে বের হয়ে যাবে কোথায়? CPU তে। এটা CPU, এই যে CPU। আর এটা যে বের হয়েছে এটা কোনটা? এটা একটু এই বলটার দিকে খেয়াল করলে চলবে, এই আইসির বলের দিকে, তাহলে লেখা থাকবে। এই যে দেখেন BA12 লেখা আছে, BA12 মানে 1.2 আর কি। এই লাইনটাতে ক্লিক করে দেখেন বাইরে কোথাও পার্টস আছে কিনা, যদি থাকে ওখানে মাপবেন কত? 1.2। এখানে একটা ক্লিক করি, ডায়াগ্রামটা তো সমস্যা প্রচুর। স্টপ করেন ওইখানে, এই যে এটা BA12 যেটা দেখা দিয়েছিলাম, ডায়াগ্রামটা প্রচুর সমস্যা করতেছে। এই যে এখানে এই পিনটাতে ক্লিক করব, এটা থেকে বের হইছে, বের হয়ে যাবে কই? CPU তে। এই যে ক্লিক করলাম, এই যে লাইনটা CPU তে আসছে নি? আচ্ছা, এবার ওইখানে যাই, খেয়াল করেন এখানে যে চেক দিব, চেক দেওয়ার জন্য কোন জায়গাটা বাছাই করতে পারি? এখানে এটা নিচে ছোট একটা কি যেন আছে, আর দিয়ে কোডিং করো, রেজিস্টার হবে। আর এটা নিচে আবার একটা বড় ক্যাপাসিটর আছে, এটা নিচের সাইডে। এখানে আমরা কত পাবো? 1.2। আচ্ছা, এই ভোল্টেজ গুলো ঠিকঠাক আছে কিনা এখন আমরা চেক দিব, ঠিক আছে? এবার একটু দূর থেকে এখানে থাকেন, একটু এটা দেখান। এই যে মোবাইল, কি চেক দিব? ভোল্টেজ গুলো চেক দিব না? সবগুলাই তো ভোল্টেজের লাইন। তো যেহেতু ভোল্টেজের লাইন, আমরা হচ্ছে এই যে এখানে ডিসপ্লে এবং B2B কানেক্টর দুইটা যেহেতু একসাথে, এটা পুরোটাই লাগাইতে হবে। লাগাইলাম। ব্যাটারি কোনো প্রয়োজন নাই। কি লাগাবো? কেন চার্জার লাগাবো? যেহেতু হট টেস্ট করতেছি বা ভোল্টেজ পরিমাপ করবো, সেজন্য আমরা চার্জে লাগাই নিব। নিলাম, চার্জে লাগাই। এবার হচ্ছে আপনারা একটু স্ক্রিনে শেয়ার করেন। এই যে এদিকে প্রথমে না কোন লাইনটা মাপবো মনে আছে? কোনটা? কোনটা? মিটার কি এখানে ডিসি না এসি? ডিসি 20। আচ্ছা, আমরা প্রথমে পরিমাপ করব BPS লাইন। কোন লাইন? BPS। এর আগে কিন্তু অনেক কিছু পরিমাপ করছি, আমরা শুধু এখন ভোল্টেজের স্টেপটা বলতেছি। প্রথমেই BPS লাইন। BPS লাইন কোনটা? চার্জিং আইসি থেকে যেটা কয়েলের মাধ্যমে বের হয়, এখানে ক্লিয়ার দেখা যায়। এই যে এটা হচ্ছে চার্জিং আইসিটা, এই কয়েলের মাধ্যমে আপনার এখানে ক্যাপাসিটর লাইনটা ছিল, আমরা একটু আগে পরিমাপ করছিলাম, ডায়াগ্রামে দেখছিলাম। তো একটু এখন চেক দিব। মিটার কালোটা গ্রাউন্ডে রেখে লালটা দিয়ে আমরা এই ক্যাপাসিটর ধরতেছি। ভোল্টেজ আছে? হ্যাঁ। কত আছে? 3.7 থেকে 4.2। কত আছে? 3.7 থেকে 4.2। তার মানে আমরা BPS ভোল্টেজ পাইলাম, ভালো আছে নাকি? এবার কি চেক দিবেন? পাওয়ার কির ভোল্টেজ। পাওয়ার কিটা কোনটা মনে আছে নি? এই সাইডটার মধ্যে কোনটা? বাইরেরটা না ভিতরেরটা? ভিতরেরটা। কত পাবো? 1.8 থেকে 4.2 বললাম। আছে? দেখা যায়নি? দেখা যায় শিওর? মিটার আচ্ছা, কত আছে? 4.2। তাহলে পাওয়ার কির ভোল্টেজ কি আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সরাসরি এখন চলে যাব কই? কয়েলগুলাতে। কয়েলগুলা কই আছে? পাওয়ার আইসির পাশে না? তো আপনাদেরকে দেখাই পাওয়ার আইসি। এই যে এটা না পাওয়ার আইসি, কয়েলগুলো হচ্ছে এগুলা। এর মধ্যে আমরা এটাতে পাবো 2 এর উপরে, কারণ এটা BS1। আচ্ছা, আর ওইটাতে পাবো না। তাহলে এক এক করে আমরা সবগুলোতে ধরতেছি। যে কোনো এক সাইডে, কয়েলের 2 সাইডে চেক করে নেবেন সাথে সাথে। কত আছে একটু দেখেন? 2.06, 2 এর উপরে পাইছি, ঠিক আছে। তার সাথেটাই 0.8, ঠিক আছে। তার সাথেটাই 0.8, তার সাথেটাই নাই, এটাতে তো পাবো না। তার মানে এখানে ভোল্টেজ গুলো কি আছে? ঠিক আছে। এবার চেক করতে হবে কোনটা? BS2। কোনটা? BS2 টা আমরা মোবাইলের উল্টা পাশে পাইছিলাম, এই যে 8 পিনের আইসিটার সাথে। এটা না? এটা তো এটাই। আচ্ছা, BS2 টা মাপবো হচ্ছে এই ক্যাপাসিটর লাইনটা আছে, আমরা টিপ দিয়ে যে বিটম্যাপে ক্লিক করে দেখছিলাম। এবার দেখেন তো এখানে কত পাবে? BS2 তে 1.4 অথবা 1.3 কত আছে দেখেন? 1.4। মিটারে
কত আছে 1.4, ঠিক আছে। তার মানে BS2 কি আছে, ঠিক আছে। এবার চেক করতে হবে কোনটা, BS1 না না BA12 যেটা মানে BA12 1.2, এটা হচ্ছে এই ছোট্ট এই যে 6 বলের আইসিটা থেকে বের হয়ে এই রেজিস্টরে ছিল, এই ক্যাপাসিটরে ছিল, মনে আছে নি? হ্যাঁ মনে আছে, এই রেজিস্টরে আর এই ক্যাপাসিটরে। এখানে কত পাবো, 1.2 মিটার। না ভালো করে দেখেন। আচ্ছা ওইটা BS2টা আবার একটু মাপি, 1.4 আছে কিনা দেখেন। আছে, আছে তাহলে BA12 1.2 আছে, নাই ক্যাপাসিটর আছে, নাই একবারেই নাই, না না শিওর। হুম, আচ্ছা আবার মাপছি, BS2 ওকে আছে 1.2, নাই দেখা যায়নি, মিটার যে 0 0 দেখা যায়। তার মানে BA12 মানে 1.2 যে ভোল্টেজটা থাকার কথা এটা নাই। কথা ওটা যাচ্ছে না আচ্ছা এখন দোষ কাকে দিবেন, এই যে ছোট আছে এটা থেকে লাইনটা যাইতেছে এটাকে দোষ দিবেন নাকি? আচ্ছা এটাকে দোষ দেওয়ার কারণ কি, কারণ এইটা থেকে লাইনটা বের হইছে নাকি পাওয়ার আইসি খারাপ? না হ্যাঁ পাওয়ার আইসি থেকে তো আপনার হচ্ছে BS1 আসছিল, এটাতে BS1 হয়ে তারপর এটা আবার BS2 সাপ্লাই দিছে। BS2 যেহেতু পাইছি তার মানে এটা ভালো। যদি আবার BS2 না পাইতাম তাহলে এটা খারাপ ছিল। তাহলে BS2 পাইছি মানে এটা ভালো, তাহলে পাইতে হবে কোনটা আপনার হচ্ছে এবার ওটা 1.2। এটা তো হবে বের হবে এটা থেকে, বের হয়ে যাবে হচ্ছে CPU তে। তার মানে এখানে তো পাচ্ছি না মনে হয়, আবার একটু চেক দিয়ে খেয়াল করেন। BS2 পাইছি, হ্যাঁ BS ঠিক আছে পাইছি জি BS ঠিক আছে 1.2 আছে, নাই নাই। তার মানে খাতাটা একটু দিয়ে আমার এই যে এখানে আছে, পাইছি। এখানে একটু দেখান যে এখানে যে BS2 যেটা, এই যে BS2টা এই আইসির সামনে আমরা পাচ্ছি, কিন্তু আইসিটা থেকে ছোট আইসিটা থেকে যেটা বের হওয়ার কথা এটা পাচ্ছি না। তাহলে খারাপ কে? যেটা CPU তে যাবে হ্যাঁ খারাপ কে? এবার B12 হ্যাঁ B12 এই আইসিটা খারাপ। তাহলে এখন সমাধান কি, চেঞ্জ করতে হবে আইসি চেঞ্জ করতে হবে। এখন আইসি যদি না থাকে, জাম্পারে পিছন থেকে, হ্যাঁ জাম্পার করতে হবে আইসি যদি না থাকে, ওবিপি লাইনের মধ্যে জাম্পার করতে হবে নাকি আচ্ছা ওবিপি তো জাম্পার কেন করতেন? ওবিপির ইনপুটও 5 ছিল, আউটপুটও কত 5, সামনে পিছনে সমান বিদায় এটা একটা জাম্পার করে দিতেন যদি আইসি না থাকে। আচ্ছা এখানে তো সামনে আছে কত, আইসি ঢুকতেছে 1.4, বের হবে 1.2, স্যার 1.4 ঢুকতেছে কত, ইনপুট হচ্ছে 1.4, এই যে BS2 ঢুকতেছে না, আর বের হবে 1.2, তো ভোল্টেজ তো একটু হইলেও কি আছে, ব্যতিক্রম আছে না। এখন এটা জাম্পার করা যাবে কিনা। আচ্ছা এবার যদি আপনার কাছে আইসি থাকে তাহলে লাগাই দেওয়াটাই ভালো, লাগাই দেওয়াটাই ভালো। আমরা সমস্যা ধরতে পারছি তো, সমস্যা কোন আইসি, BS2 আইসি মানে এক্সটার্নাল রাকন বাটন নাকি এটা নাকি পাওয়ার আইসি, B12 CPU রিবল। না এখানে মিসিং রেখা CPU যদি সারাদিন রিবলিং করলে তার হবে, eMMC রিবল, RAM রিবল, চার্জিং পোর্ট পরিবর্তন, ডিসপ্লে পরিবর্তন, লাইটিং এর সেকশনে কাজ করবেন, হ্যাঁ ডেট সমস্যার ক্ষেত্রে লাইটিং সেকশনে কাজ করবেন। তো সমস্যা ফাইন্ড আউট হয়েছে তো, হ্যাঁ এখন হয়তো বলবেন যে স্যার ফাইন্ড আউট হলে তো হবে না, আমাদের একটু চালু করে দেখেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, প্রায় 1 ঘন্টা হচ্ছে না, ডায়াগ্রামের ঝামেলা টামেলা হলো 1 ঘন্টার উপরে হচ্ছে ভিডিওটা। আচ্ছা খেয়াল করেন, তাহলে এই আইসিটা এখন পাবেন কোথায়? এখন বলতে পারেন স্যার এটা তো এমন একটা আইসি গায়ে মডেলও লেখা নাই, কিছু একটা লেখা আছে, এটা যদি ঢাকা থেকে কিনে না লাগাইতে যায়, যদিও ঢাকা পাওয়া যায় কোথাও বা বড় কোনো মার্কেটে বড় কোনো পাইকারি দোকানে পাওয়া যায় কোথাও, হয়তো আনতে 1 2 3 3 দিন সময় লাগতে পারে। এবার পুরাতন ফোন থেকে আপনি হচ্ছে এটা কোন ফোনে খুঁজবেন, এই আইসি এই যে এই দুইটা আইসি কিন্তু কোয়ালকমের CPU যুক্ত ফোনে থাকেই না, এবং মিডিয়াটেকেও তো শুধু এটার এই যে আইসিটা পাওয়ার আইসিটার মডেল হচ্ছে MT6357 CRB, একটু দূর থেকে, এই আইসিটার মডেল হচ্ছে MT6357 CRB। এই আইসিটা ব্যতীত পাওয়ার আইসির আরো অন্যান্য মডেলেরও পাওয়ার আইসির ফোন আছে, অন্য কোনো মডেলের পাওয়ার আইসির ফোনেও এই আইসি দুটো থাকবে না, এই আইসি দুইটা থাকবে মাত্র MT6357 CRB, এই দুইটা মানে এই একটা আইসির ক্ষেত্রে এই দুইটা আইসি থাকবে, মিডিয়াটেকের হবে এবং এই মডেলের হবে MT6357 CRB। এইটা কথা অন্য কোনো মডেলের যদি পাওয়ার আইসি হয় এই দুইটা আইসি থাকবে না। তাহলে আপনাকে যদি অন্য ফোন থেকে খুঁজতে হয় তাহলে আপনাকে আগে দেখতে হবে MT6357 CRB পাওয়ার আইসি লাগানো আছে কোন ফোনের মধ্যে। ওইরকম যে কোনো একটা ফোন নেন, এটা নষ্ট যে কোনো হোক, MI Oppo Vivo Samsung যে কোনো ফোন হোক, মডেল ওই মিললো মিডিয়াটেক মডেল মিললে মিডিয়াটেক কোম্পানি মিললে হবে না, আইসির মডেলটা সহ মিলতে হবে। তার মানে MT6357 CRB আইসিটা যে ফোনে আছে ওইরকম একটা ফোন নিলে আপনি এই ছোট্ট আইসিটা পাবেন। তখন যদি এটার গায়ে অন্য কিছু লেখা থাকে সমস্যা নাই, যেহেতু আইসি 6 বল, ওইটার মতো 6 বলের আইসি হবে, ওইটা নাই যে একটা ডট আছে, ডট তো আছে আমরা জানি সবাই, প্রত্যেকটা আইসির মধ্যে ডট থাকে, আইসি লাগাইতে গেলে ডটটা মিলিয়ে লাগাইতে হবে। আপনি শুধু এখানে মডেল লেখা যেটাই হোক, ডটটা যেদিকে ছিল এদিকে দিয়ে নতুন আরেকটা লাগাই দিলে কি চলবে। এখন আমাদের কাছে তো নাই, এখন ভিডিওটা কমপ্লিট করার জন্য বা এটা সেটা কি রানিং হয় কিনা বা সমস্যাটা এটার কারণে কিনা এটা পাল্টাইলে তো বলা যাইতো নাকি, কারণ এটা তো শর্ট না যে ওটা উঠাই দিলে আপনার চালু হয়ে যাবে, এটা ভোল্টেজ মিসিং করতেছে, এখন এটা উঠাই দিলেও কিন্তু সমাধান হবে না, এটা নতুন একটা
চেঞ্জ করতে হবে, এখানে একটা লাগাইতে হবে, তাইলে এই ফোন চালু হবে। আচ্ছা, আপনাদেরকে ফোনটা চালু করে দেখানোর জন্য আমরা মাত্র একটা জাম্পার করব। কি করব? জাম্পার। অনেকে আছে এটা পার্মানেন্টলি সমাধান হিসেবে দিয়ে দেয়, মানে কাস্টমারকে চালু করে দেখাই দিতে পারলেই হইলো, অনেকেই দেয়। তারপর আপনারাও শিখে রাখেন, আপনারাও চাইলে দিতে পারবেন যদি আইসি না থাকে, আপাতত চলুক না, ঠিক আছে। আচ্ছা, যদি আইসি না থাকে, এখন আমি বলি এটার মেইন সমাধান কি? আইসি পরিবর্তন। আইসি না থাকলে আপনি চাইলে এটা বাইপাস করতে পারবেন। কিভাবে? ওই যে সামনে BS2 ছিল না, 1.4 হ্যাঁ 1.4, এটা থেকে যেটা আসছিল, এই BS2টা জাম্পার করে নিয়ে আপনি যেখানে BA12 থাকার কথা, এই 1.4 নিয়ে এখানে 1.2 এর জায়গায় লাগাই দেন, জাম্পার মেরে দেন। কোথেকে? BS2 থেকে BA12 কম্পোনেন্টে জাম্পার করে দিলে তো ওইখানে হয়তো 1.2 থাকার কথা, এখানে চলে যাবে 1.4। আর এখানে যাওয়া মানে তো CPU তো যাবে, হয়তো CPU 1.2 এর জায়গায় 1.4 পাবে, এতটুকুই। কিন্তু মোবাইলটা চালু হয় কিনা দেখবো নাকি? মোবাইল তো ডেট ছিল, দেখছিলেনি? ডেট ছিল না? আচ্ছা, তাহলে আমরা জাম্পারটা করি। জাম্পারটা করে আমরা দেখি এটার সমাধানটা হয় কিনা। আশা করি হবে, যেহেতু আমরা সমস্যা ফাইন্ড আউট করছি। এটা জাম্পার করলে হয়, এটা বাইপাস করলে হয়। আচ্ছা, আইসিটা রিবোলিং করলে হ্যাঁ ট্রাই করতে পারেন, তবে মনে হয় না হবে। ছোট আইসি তো, এটা তো তেমন মিসিং হওয়ার কোনো চান্স নাই। এটা তো বড় বড় আইসি না যে ভিতরে বল ড্যামেজ থাকবে, মিসিং থাকবে। 6 বলের একটা আইসি, এটা তেমন মিসিং থাকার কথা না। আচ্ছা, আমাকে একটা কয়েল, আচ্ছা কয়েল তার দিতে হবে। আছে পাইছি। আচ্ছা, এখানে থেকে ওই যে বল পেস্টটা নেই। জাম্পারটা করবো কোথেকে? এই যে BS2 যে 1.4 পাইছিলাম, এখান থেকে এই রেজিস্টরে করলেও পারি বা এই ক্যাপাসিটরে করলেও পারি। এই এক লাইন আচ্ছা, রেজিস্টর, হ্যাঁ রেজিস্টরটা এটা কি লাইনের মধ্যে আছে? আচ্ছা, কাছাকাছি দেই, এখান থেকে রেজিস্টরে। তো যেখানে থেকে যেখানে জাম্পারটা করবো, ওইখানে আমরা জাম্পারটা সহজ হওয়ার জন্য ওই জায়গাগুলোতে একটু বল পেস্ট লাগাই নেই, তাহলে জাম্পার সহজ হবে। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে এই যে আমরা জাম্পারটা করলাম কোথেকে? BS2 থেকে BA12, ঠিক আছে। আইসি থেকে এখানে আসছে না বিধে আমরা এখান থেকে জাম্পারটা এখানে দিয়ে দিছি। এখানে এখন কত পাবো? 1.4। আচ্ছা, বোর্ডটা আমরা ফিটিং করে একটু চেক দিয়ে দেখাচ্ছি 1.4টা এখানে ওইখানে আছে কিনা। অবশ্যই ওইখানে তো ছিলই, জাম্পার যেহেতু করছি ওইখানে যাবে। একটু পিছন থেকে উপরে দেখা যায়, সমস্যা নাই। টাইপ সি। আচ্ছা, এবার একটু মিটার দিকে খেয়াল করেন, ওইটার দিকেও খেয়াল করেন। এখানে কত পাইছিলাম? 1.4। এই যে 4 আছে 1.4। আচ্ছা, এবার দেখতে হবে কোথায়? এই যে রেজিস্টরের মাথায় কত আছে? এখানে বাইরে থেকে আছে কোন সমস্যা হবে? 1.4। আচ্ছা, আগে দেখো না সমস্যাটা সমাধান হয় কিনা। এখন আমি তো বলছি যে একটু পিছন থেকে আমি তো বলছি কি এটার ক্লাস করে দিচ্ছে। এই পারফেক্ট সমাধান হচ্ছে আইসি পরিবর্তন। তবে এটা বাইপাস করে অনেকে, আমি এই পর্যন্ত বাইপাস করে নিই, বেশ যতবারই সমস্যা হয়েছে আমি চেঞ্জ করে দিয়েছি। আপনাদেরকে এখন দেখাইতে হতে হবে, ভিডিওটা তো রান করে দেখাইতে হবে, বা এটা যে অন্য কোনো জায়গা থেকে সমস্যা না এটা তো আপনাদেরকে বোঝাইতে হবে। নয়তো তো মনে করবেন স্যার তো ভিডিওটা বাদ রেখে মানে অনেকটা বাকি রাখলো কাজটা, এটা কি আসলে কি এটা থেকে সমস্যা কিনা এটা তো আমরা শিওর হইলাম না। আপনাদের মনে তো চিন্তা থাকবে অন্যটা সিপিইউ থেকে নি সমস্যা। তো আমি এটা জাম্পারটা করে এটা বোঝাতে চাইতেছি যে সিপিইউ থেকে সমস্যা না, পাওয়ার আইসি থেকে সমস্যা না, চার্জিং আইসি থেকে সমস্যা না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব? ব্যাটারিটা লাগাবো। এবার চার্জে লাগাই। এম্পিয়ার 0.7 চালু হয়েছে, আসছে। আচ্ছা, চার্জে লাগানো হয়েছে, হয়তো চার্জিং আইকন আসবে, আমরা ফোনটা রানিং হয় কিনা দেখবো। এই যে কত পার্সেন্ট চার্জ আছে? যখন আমরা ভোল্টেজ চেক দিয়েছিলাম তখন কিন্তু বলছিলাম 10% বা 20%-এর মতো কি আছে চার্জ থাকতে পারে। আচ্ছা, আমরা পাওয়ার বাটনটা চাপ দিই চালু করার জন্য। এগুলো মনে করেন যে কাজ করতে করতে একটা ধারণা হয়ে যায়, ঠিক আছে। তারপরেও আপনারা যারা দেখছেন, আমি যদি এখন কাউকে বলি, এখনো দেখা যাবে যে আপনার অনেক আটকাই যাবেন এই বিষয়গুলো চেক দিতে গিয়ে। এগুলোরে আরো আপনার এক্সট্রা ভাবে ক্লাসে, হ্যাঁ, প্রত্যেকের বোঝাইতে হবে এবং প্রত্যেকের হাতে আমি এখানে বসে ডায়াগ্রাম ধরাই দিব।
যে আমার এই লাইনগুলা আপনি যে চেক দিবেন আপনি নিজ হাতে বের করে দেখেন কোন কোথায় কোথায় চেক দিবেন, ঠিক আছে? কারণ প্রাইমারি লাইন সবাই চেক দিতে পারে, প্রাইমারি লাইন মানে বিপিএস লাইন, তো বিপিএস লাইন যে কেউ পারে, কিন্তু সেকেন্ডারি তো অনেকগুলা, সেকেন্ডারি অনেকগুলা বাক ভোল্টেজ, এলডিও ভোল্টেজ, তো অনেক ভোল্টেজ থাকার কারণে দেখা যায় যে কোথায় মাপতে হবে, এছাড়া বিটম্যাপের সঠিক ধারণা না থাকার কারণে অনেকে হচ্ছে আপনার পরিমাপ গুলা বা চেক গুলা করতে পারে না, শুধু কয়েল গুলা মাপ দিয়েই সিপিইউ, হ্যাঁ সিপিইউ। আচ্ছা চালু হয়েছে, চালু হয়েছে না?